আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মরিয়ম আক্তার জ্যোতি। পর্ব 6। অতি জ্যাম হওয়াতে সামনের গাড়িগুলো একে একে আটকে আছে। সবাই বিরক্ত বেশ। কিছুক্ষণ পরে জানা গেল সামনের রাস্তাটা আটকানো। সেখানে নাকি দুই পক্ষের মারামারি হচ্ছে এমপির ইলেকশন নিয়ে। সাধারণ অনেক মানুষই এটা শুনে ভয় পেয়ে যায়। সামনে এগোনোর সাহস হয় না কারো। গাড়ি নিয়ে চলে যাওয়ারও সুযোগ হচ্ছে না। তাই যে যার মতো গাড়ির ভিতরে চুপটি করে বসে সামনে তামাশা দেখছে। এক সময় মারামারি থেকে তীব্র ঠাস-ঠুস শব্দ শোনা যায়। এটা কোনো সাধারণ শব্দ নয়, গুলির শব্দ। এখানে থাকায় প্রায় মানুষ দোকানপাট বন্ধ করে যে যার বাড়ির উদ্দেশ্যে জীবন বাঁচানোর জন্য চলে যায়। প্রায় অনেক মানুষই চলে যাওয়াতে জায়গাটা পুরো জনশূন্য হয়ে যায়। তখন গাড়ির টিকির উপরে পায়ের উপর পা তুলে বসলো আরিশ। বলল, এত বছরেও আমাকে চিনলি না? সোজা আমার সাথে পাঙ্গা নিতে চলে আসলি। বিরোধিতা দলের নেতার ছেলে আমান সিকদার বলল, বছর দেশে ছিলি না, তাই আমাদের সম্বন্ধে তোর কোনো আইডিয়া নেই। এবারের ইলেকশনে আমরাই বিজয়ী হব, আর এতে কোনো সন্দেহ নেই। ওর বাকি কথা শেষ করার আগেই আরিশ গাড়ির টিকির ওপর পা তুলে উঠে আসন দিয়ে বসে বলল, তা আমি তো এত বছর দেশে ছিলাম না, তখন কেন তোরা এমপি হলি না? তখন হতে পারিনি, হইনি, এখন হব। তোদের মনে সন্দেহ হয় না কিভাবে প্রতি বছর আমার বাবার নেতার পদদল থেকে চেঞ্জ হচ্ছে না? মানে আরিশ খান যে কাজে নামে তা সফল করেই ছাড়ে। আর ক্ষমতায় খেলা তো আমার ছোটবেলার নেশা। তোদের মতো চেলাপেলা পারে শুধু ঝামেলা করতে। আরিশ খান, তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? তোর কি মনে হয় শুধু ভয়? তাহলে কি তোদের নিয়ে আসা এতগুলো মানুষকে উড়ে দিতে পারতাম। আমান কিছুটা ভয় পায় আরিশকে তার হাতের বন্দুকটা গোল গোল করে ঘোরাতে দেখে। তবুও ভয়কে আরিশকে বুঝতে না দিয়ে বলল, দেখ আরিশ, আমাদের কাজ আমাদের করতে দে, তাহলে আমরাও তোর পথে বাধা হব না। তুই এবার এমপি হবি। শুয়োরের বাচ্চা, নারীদের ব্যবসা করিস, তাও আবার খেতাব নিয়ে। আবার সেটা আমাকে জিজ্ঞাসা করছিস? তোর জিভ টেনে এখনও ছিঁড়ে ফেলেনি, সেটা তোর 7 পুরুষের কপাল। ভালোই বলছি, জীবনে অকালে হারাস না। এই পথ ছেড়ে দে আরিশ খান, তুই এখনও নেতা হসনি। হয়ে যাব, এগুলোকে ছেড়ে দে। যদি না দেই। গুলির ঠাস-ঠুস শব্দ হলো। আমান গুলির শব্দ শুনে নিজের শরীরের এপাশ ওপাশ দেখতে থাকে। পুরো শরীরকে চেক করে স্বস্তি নিঃশ্বাস নেয়, কারণ সে ভেবেছিল আরিশ গুলিটা ওকে করেছে। তার ভয়ে ভয়ে দুটো চোখ কোনো রকম আরিশের দিকে তাকিয়ে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি দেখে নেব। যাহ, দেখার পর যদি আরিশ খানের বালে দড়ি দিতে পারিস তাহলে দিস। এখন চোখের সামনে থেকে ফট, আর নয়তো এবার গুলিটা মিস হবে না, ডাইরেক্ট তোর বুকে গাঁথব। আমান একে একে মেয়েগুলোকে আরিশের গাড়িতে তুলে দেয়। তখন রাস্তাটা অনেক খালি থাকায় রিকশায় করে জ্যোতি তানিশা পরীক্ষা শেষ করে বাসায় যাচ্ছিলেন। তখন ওখানে এক জায়গায় অনেক মানুষ দেখে রিকশা থামিয়ে জ্যোতি যায় ওখানে কি হচ্ছে দেখার জন্য। গিয়ে চোখে পড়ে আরিশের পিস্তল হাতে গাড়ির ডিকির উপরে বসে আছে। এটা দেখে আশপাশটা আর একটু তাকিয়ে দেখলো। অনেক লোককে দেখে মনে মনে এটা ভাবছে, বজ্জাত আরিশটা আবার কি কাণ্ড ঘটালো। তাই কৌতূহলী নিয়ে আরিশের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, এই যে আপনি এখানে কি করছেন, আর আপনার হাতে এটা কি? আরিশ জ্যোতিকে এই স্থানে মোটেও আশা করেনি। একবার জ্যোতির দিকে তাকিয়ে পর মুহূর্তে মাথাটা কাত করে আমানকে দেখলো। শকুনের দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আরিশ আবারও জ্যোতির দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে বাঁকা হেসে আমানের উদ্দেশ্যে বলল, তোরা না কতগুলো মেয়েকে পাচার করতে যাচ্ছিলি? দেখ, আমার সামনে এই মেয়েটা দাঁড়িয়ে আছে, দেখে তো মনে হচ্ছে একদম পিওর ভার্জিন। তোরা এই মেয়েটাকে বরং পাচার করতে পারিস। জ্যোতি এটা শুনে দুপা পিছিয়ে যায়। একবার আরিশের দিকে তো আরেকবার আমানের দিকে তাকায়। ঢোক গিলে বলল, আমি তো শুধু এখানে কি হচ্ছে দেখতে আসছিলাম, তাই বলে এখন আমাকে পাচার করে দিবেন? মুখটা ছোট করে বলল জ্যোতি। আমান জ্যোতির দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো, আসলে মেয়েটার সাথে আরিশের কোনো সম্পর্ক আছে কিনা। তাই আরেকটু বিষয় বোঝার জন্য ওদের দিকে এগিয়ে বলল, ঠিক আছে, আরিশ খান কোনো মেয়েকে নিজের হাতে পাচার করার কথা বলছে, সেটা কিভাবে ফিরিয়ে দেই। যদি আরেকটু আরিশের কাছে এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে নিয়ে বলল, ভাইয়া আমি আপনার। আরিশ ঠাস করে জ্যোতির গালে একটা চড় বসালেন। আপনি আমাকে মারলেন? দুই চোখে থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আয়ান, এই মেয়েকে আমার সামনে থেকে বিদায় কর, আর নয়তো এখনই আর একটা লাশ পড়বে। আয়ান দৌড়িয়ে জ্যোতির কাছে এসে ওর এক হাত ধরে রিকশার দিকে যেতে যেতে বলল, তুই এখানে এলি কিভাবে বোন? তাছাড়া যেখানে ঝামেলা সেখানেই তোকে কেন আসতে হবে? নিজের মরবি, সাথে আমাদেরও মারবি। কিন্তু ভাইয়া উনি। একদম চুপ। এখানে বসে আর একটা কথাও যেন তোর মুখ থেকে না শুনি। গাড়ি করে দিচ্ছি, সোজা বাড়ি চলে যাবি। জ্যোতি আর কথা বাড়ালো না, কান্না করতে করতে তানিশের সাথে গায়ে উঠে বসলাম।
ঠিকই আছে, তুই ওখানে গিয়েছিলি কেন? তোরে নিষেধ করছিলাম না? তানিশা, আমি কি বুঝতেছিলাম ওখানে উনি ছিল? নাক টেনে টেনে বলল যুথি। তুই তো কিছুই বুঝিস না, দুধু খাস, তারপরে তোর শিক্ষা হয় না। আমি না হয় একটু ভুলই করেছি, তাই উনি আমাকে মারবেন? তানিশা চুপ করে থাকে। তানিশাকে চুপ করে থাকতে দেখে যদিও গালে হাত দিয়ে চুপ হয়ে যায়। দিন পার হয়ে গেল, ছেলেটা এখনও পর্যন্ত বাসায় ফিরল না। ফোন দিয়েছি তাও ধরছে না। আপনি একটু গিয়ে দেখুন না, বললেন সানজিদা খান। আমি গেলে কি তোমার ছেলে আসবে? সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না। আয়ানকে ফোন দিয়ে দেখো ওর সাথে আছে কোথায়। ওরা কেউ ফোন ধরছে না। আপনি একটু ব্যবস্থা করুন না। রাদীপ তো ফিরল সেই কখন। ওকে গিয়ে বলো আমি ডেকেছি। আপনার কি মনে হয় রাদীপকে আপনার ছেলে সহ্য করতে পারে? আমি ওর মা, ওর মনে কি চলে একটু হলে বুঝতে পারি। সে তো আমার সাথে কথা বলে না, তাহলে কি সে আমার সাথে আসবে? বারবার আপনি এক কথা বলছেন কেন? আপনি একবারও গিয়েছেন আমার ছেলেটাকে মানানোর জন্য? আমার ছেলেটা একটু রাগী, কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। সাফওয়ান খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। উনি কোন মুখ নিয়ে ওনার ছেলের সামনে যাবে মানাতে? সেই দিন কি উনি ওনার ছেলের কথা শুনেছিলেন? একদম শুনেননি, বরং সবার বিরুদ্ধে গিয়ে ছেলেটাকে শাস্তি দিয়েছেন। ওনার মনে পড়ে সেই দিনের কথা। 7 বছর আগে রাদীপ যুথি ছাদে বসে খেলছিল। মূলত সেখানে আয়ান, ইভা, ফারি ও রোদ ছিল। 3 বছর থাকায় সে নিজের মায়ের কাছে ছিল, আর বাকি সবাই মিলে এক জায়গায় বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বোতল মুখ রাদীপের দিকে পড়ায় সবাই মিলে ওকে ডেয়ার দেয়, এখান থেকে কাউকে কোলে নিয়ে তাকে পুরো ছাদ ঘোরাতে হবে। ব্যাস, ডেয়ার দেওয়ার সাথে সাথে রাদীপ যুথির কাছে এসে ওকে কোলে তুলে নেয়। কারণ রাদীপ ওখানে সবার থেকে যুথিকে বেশি পছন্দ করত। তাছাড়া আরও বড় কারণ, ও সবার ছোট ছিল। 10 বছর ছিল যুথির, 11 বছর ছিল ফারির, 13 বছর ছিল ইভার এবং 14 বছর ছিল রোদের, 16 বছর ছিল আয়ান, আর রাদীপ ছিল 20 বছরের। তখন পছন্দ অনুযায়ী রাদীপ যুথিকে বেছে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটির পরেই আরিশ ও ছাদে আসে। ওরা সবাই ছাদে আসে এটা শুনে সে তার বিয়ে করা বউকে অন্য কারো কোলে উঠতে দেখে মাথাটা রাগে আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে গিয়ে রাদীপের কোল থেকে থাবা মেরে যুথিকে নামিয়ে ওখানেই বসে যুথিকে দুগালে ঠাস ঠুস দুটো থাপ্পড় মেরে ওর হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে সোজা ওর রুমে নিয়ে যায়। গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তুই আমার কি হস? বোন হইতো, কান্না করে বলল যুথি। তোর সাথে আমার কিছুদিন আগে কি হয়েছে? বিয়ে হয়েছে। তাহলে তোর আর আমার সম্পর্ক কি হয়? কেন ভাই বোন? আরিশের এমনিতেই মেজাজটা আগুন ছিল, এখন ভাই বোন শব্দটা শুনে দাঁত কিরমির করে যুথি চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে ঠোঁট দুটো চেপে ধরে বলল, স্বামী বুঝছিস? স্বামী হই তোর আমি। বিয়ে হয়েছে তোর সাথে আমার, তাহলে পরপুরের সাথে তোর কি? কেন ওর কোলে উঠেছিলি? আমি কি ইচ্ছা করে উঠছি নাকি? হেঁচকি দিয়ে বলল যুথি। তুই কোলে না উঠলে ও কি তোকে জোর করে উঠাতে পারতো?